আজকে আমাদের 11 নম্বর ক্লাস। তো এর আগে আমরা 10টা ক্লাস শেষ করছি। 3.5 আমরা মোটামুটি শেষের দিকে ছিলাম, অল্প কিছু টপিক আমাদের বাকি আছে, তো আজকে সেগুলো শেষ করে ফেলবো। তো তোমরা সবাই জয়েন করো তাড়াতাড়ি। তো তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো, আমি ক্লাসটা শুরু করে দিব এখনই। একটু শেয়ার দিয়ে নিই। তোমরা যারা যারা জয়েন করবা তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিও, ঠিক আছে? আর নিজেদের টাইম লাইনে চাইলে শেয়ার করে রাখতে পারো। তো আজকে আমাদের সরলরেখা 11 নম্বর ক্লাস। আমরা শুরু করব এই টপিকটা থেকে, লম্ব আকার সমীকরণ। তোমরা একটু হেডিং দাও সবাই, লম্ব আকার সমীকরণ, ঠিক আছে? লম্ব আকার সমীকরণ। জাস্ট আ মিনিট। ওকে, তো চলো আমরা শুরু করি ক্লাসটা। তো আজকে আমাদের টপিকটা হলো লম্ব আকার সমীকরণ। তো লম্ব আকার সমীকরণ জিনিসটা কি আমরা শুরু করি। ধরো এটা আমাদের এক্স অক্ষ আর এটা আমাদের ওয়াই অক্ষ। এখন একটা রেখা আমি চিন্তা করলাম, ধরো একটা রেখা আমি চিন্তা করলাম, মনে করো এইটা, হ্যাঁ। এখন এই রেখার সমীকরণটা আমি বের করতে চাচ্ছি, মানে এই যে সবুজ কালার যে রেখাটা, এই রেখার সমীকরণটা আমি বের করতে চাই। আচ্ছা, এখানে আর কি কি দেওয়া আছে? মনে করো যে এটা তো আমাদের মূল বিন্দু, তাই না? এই যে এটা তো আমাদের মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে মনে করো এই রেখার উপর একটা লম্ব টানা আছে, ঠিক আছে? এই মূল বিন্দু থেকে কি টানা আছে? রেখার উপর একটা লম্ব টানা আছে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? এটা হলো 90 ডিগ্রি। তো ধরো রেখাটার নাম দিই, মনে করো এবি, এবি রেখা। তাহলে আমরা এখানে এবি রেখার সমীকরণটা বের করতে চাই। আর এটা হলো আমাদের মূল বিন্দু 0 0। মূল বিন্দু থেকে আমাদের এবি রেখার উপর একটা লম্ব টানা হয়েছে, সেই লম্বটার একটা নাম দিতে হবে। মনে করো লম্বটার নাম হলো পি, ঠিক আছে? লম্বটার নাম কি? পি। আর এই যে আমাদের লম্বটা, এই লম্বটা, এই যে আমাদের এক্স অক্ষটা আছে না, এই ধনাত্মক এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করছে, তাই না? মনে করো এই কোণটার নাম দিলাম আমি আলফা। তাহলে আরেকবার বলি বিষয়টা কি হচ্ছে এখানে, আরেকবার বলি যে আমাদের একটা রেখা আছে, রেখাটা কি? রেখাটা হলো এবি। আর মূল বিন্দু, এই যে আমাদের মূল বিন্দু, মূল বিন্দু থেকে রেখার উপরে একটা লম্ব টানা হয়েছে, লম্বটার নাম হলো পি। এবং এই লম্বটা এই এক্স অক্ষের সাথে, ধনাত্মক এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করছে, কোণটার নাম হলো আলফা। তাহলে এই এবি রেখার সমীকরণটা কি হবে? এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ। সো এবি রেখার সমীকরণ হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। বুঝা গেল? এবি রেখার সমীকরণ হবে এটা, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। এখন এটা কিভাবে আসছে ভাইয়া? এটার বড় প্রমাণ আছে, বাট প্রমাণ এখানে প্রয়োজন নেই, কারণ প্রমাণ তোমার পরীক্ষায় আসবে না। তোমাদের যে বইটা আছে ওই বইয়ে তুমি দেখতে পারো চাইলে যে প্রমাণ করে দেয়া আছে, বাট আমি এখানে প্রমাণ দেখায় সময় নষ্ট করতেছি না। তুমি কি করবা? এই ফর্মুলাটা মনে রাখবা, ঠিক আছে? এই ফর্মুলাটা তুমি একটু কাইন্ডলি মনে রাখবা, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। তাহলে এখন ধরো তোমাকে এরকম বললো
যে কোনো একটা রেখা, ধরো একটা রেখার সমীকরণ তোমাকে বের করতে বললো, মূল বিন্দু থেকে ধরো ওই রেখার উপর একটা লম্ব টানা হয়েছে, ধরো লম্বটার দৈর্ঘ্য হচ্ছে ধরো 5 একক। ধরো আমি চিত্র এঁকেই যদি দেখাই যে তোমার এটা একটা রেখা আছে, ঠিক আছে, মূল বিন্দু থেকে রেখার উপর একটা লম্ব টানা হয়েছে, মনে করো লম্বটার দৈর্ঘ্য 5 একক, আর লম্বটা ধনাত্মক এক্স অক্ষের সাথে মনে করো 30 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এই রেখাটার সমীকরণ কি হবে? ধরো এটার নাম দিলাম সিডি। এই সিডি রেখাটার সমীকরণ কি হবে? সিডি রেখার সমীকরণ, তাহলে সিডি রেখার সমীকরণ কি হবে? সিডি রেখার সমীকরণ কি হবে? এক্স কস আলফা মানে এক্স কস 30 ডিগ্রি, এক্স কস 30 ডিগ্রি প্লাস কি হবে? ওয়াই সাইন আলফা, তার মানে ওয়াই সাইন 30 ডিগ্রি সমান কি হবে? সমান হবে পি। সো এখানে পি এর মান কত? পি এর মান হলো 5, ঠিক আছে। তাহলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান কত? পি। এই ফর্মুলা অনুযায়ী করলাম। তাহলে এখন এখানে কস 30 ডিগ্রির মান তুমি জানো, কস 30 ডিগ্রি হলো তোমার √3/2, সো এটা লেখা যায়, প্লাস সাইন 30 ডিগ্রির মান হাফ অর্থাৎ y/2 সমান 5। সো এটাই হলো তোমার এই সিডি রেখাটার সমীকরণ, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্ক আসলে আশা করি করতে পারবা। ফর্মুলাটা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, ওকে, এবারে চলো সামনে আগাই। তাহলে আমরা এই সমীকরণ থেকে আমরা একটা ম্যাথ করি, চলো। ওকে, দেখো কি বলছে, অঙ্কটা একটু পড়ো, কি বলছে খেয়াল করো। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 16 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ গঠন করে এবং মূলবিন্দু থেকে যার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। আচ্ছা, 2 নাম্বার মানে নিচের লাইনটা একটু খেয়াল করো, যে মূলবিন্দু থেকে ওই রেখাটার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে। তার মানে বুঝাই যাচ্ছে যে রেখাটা আসলে কেমন। হ্যাঁ, রেখাটা আসলে কেমন, এটা কি তোমরা বুঝতে পারতেছো কিনা? এটা কি তোমরা বুঝতে পারতেছো কিনা বলো। যে রেখাটা কিন্তু হবে আসলে তোমার এই রকম, এই যে এরকম হবে, কারণ যেহেতু তোমাকে বলছে যে মূলবিন্দু থেকে রেখার উপর অঙ্কিত লম্ব, মূলবিন্দু থেকে রেখার উপর অঙ্কিত যে লম্বটা, এই লম্বটা কি করে? এটা হলো আমাদের মূলবিন্দু 0 0। এই মূলবিন্দু থেকে এক্স অক্ষের উপর যে লম্ব, মানে মূলবিন্দু থেকে রেখার উপর যে লম্বটা টানা হইলো, এই লম্বটা কি করে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ বলছে? 45 ডিগ্রি কোণ তৈরি করে, 45 ডিগ্রি কোণ তৈরি করে। তো তোমার রেখাটা হলো এটা, মনে করো এবি, ঠিক আছে। তো এই এবি রেখার সমীকরণটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, এখন তোমাকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিছে যে এই রেখাটা, তোমার এবি রেখাটা কি করে? অক্ষদ্বয়ের সাথে 16 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে। এই ত্রিভুজটা কোনটা? এই ত্রিভুজ হলো এই যে এটা, ঠিক আছে। এইটা হলো সেই বহুল আকাঙ্ক্ষিত ত্রিভুজ। এখন দেখো, এই ত্রিভুজের যদি তুমি ক্ষেত্রফল বের করতে চাও, তোমার কি জানতে হবে? ত্রিভুজের ভূমিটা জানতে হবে এবং লম্বটা জানতে হবে। এখন এই ভূমি আর লম্ব তুমি কই থেকে জানবা? যদি তুমি রেখার সমীকরণটা বের করতে পারো, মানে সমীকরণের একটা ফর্মেট যদি তুমি দাঁড় করাইতে পারো, সেখান থেকেই তুমি এই অংশ এবং এই অংশের ভ্যালুটা তুমি পাবা, ঠিক আছে। ওই যে আমরা পড়ছি না যে x/a প্লাস y/b = 1। তো রেখাটাকে যদি তুমি এরকম ফর্মেটে বানাইতে পারো, তাহলে এক্স এর নিচে যা থাকবে সেটাই তো তোমার এক্স অক্ষের ছেদাংশ, ওয়াই এর নিচে যা থাকবে সেটা হলো তোমার ওয়াই অক্ষের ছেদাংশ, ঠিক আছে। তাহলে রেখার ইকুয়েশনটাকে আগে আমার ওই ফর্মেটে নিতে হবে। আচ্ছা, এখন যা যা ইনফরমেশন দেয়া আছে, যে একটা রেখা মূলবিন্দু থেকে রেখার ওপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, এইটুক ইনফরমেশন থেকে আমরা রেখার একটা সমীকরণ দাঁড় করাইতে পারি কিনা সেটা একটু দেখি। আমি ধরে নিলাম যে এই যে লম্বটা, এই লম্বটার একটা দৈর্ঘ্য আমি ধরে নিই, মনে করো পি। এই লম্বটার দৈর্ঘ্য মনে করো পি। তাহলে রেখার সমীকরণটি কি হবে? তুমি প্রথমে লিখবা যে ধরি মূলবিন্দু থেকে রেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি, ঠিক আছে, এটা ধরবা। তাহলে
রেখার সমীকরণটা কি হবে? আমরা একটু আগে থিওরি পড়লাম, এখানে 45 ডিগ্রি হলো আলফা, তাহলে এক্স কজ আলফা মানে এক্স কস 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন আলফা ওয়াই সাইন 45 ডিগ্রি সমান কি হয়? সমান হয় পি। ঠিক আছে, সমান হয় পি। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, cos 45 মানে 1/√2, তার মানে এক্স ডিভাইডেড বাই √2 প্লাস কি হবে y ডিভাইডেড বাই √2 সমান হবে পি। তাহলে এখান থেকে খেয়াল করো যে √2 যদি তুমি কমন নাও মানে √2 লসাগু হবে, তাহলে উপরে থাকবে তোমার এক্স, এখানে থাকবে y সমান আসতেছে পি। এখন ওই যে আমি বলছিলাম যে রেখাটাকে তোমার কিন্তু ওই x/a প্লাস y/b সমান 1 ওই ফর্মেটে নিতে হবে। তাহলে নেওয়ার জন্য তোমায় কি করতে হবে, এই পিটা দিয়ে এই পাশে ভাগ করে দিতে হবে, মানে আড়াআড়ি পিটা তো এই পাশে আনলে ভাগই হয়ে যাবে, তাই না? এই পাশে উপরে আছে, এই পাশে আনলে নিচে চলে যাবে। তবে এটাকে আমি লিখতে পারি এরকম যে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই √2p সমান 1। তাহলে এখান থেকে কি লেখা যায় যে x/√2p প্লাস y/√2p সমান 1 এরকম লেখা যায়। তাহলে এইটাই হলো এই এ বি রেখার সমীকরণ। কিন্তু এখানে সমস্যাটা হলো যে আমি পি এর মানটা জানি না, তাই না? তাহলে পি এর মান জানার জন্য কিছু একটা করতে হবে আমাকে, পি এর মান বের করার জন্য কিছু একটা করতে হবে। তো এখানে খেয়াল করো যে যেহেতু বলছে, আচ্ছা তার আগে যে এক্স এর নিচে কি আছে √2p, তাহলে আমি বলতে পারি যে এই যে অংশটা এটুকের মান কত, এটুকের মান হলো √2p, যেহেতু ফরম্যাটে নিয়ে আসছি। ওয়াই এর নিচেও আছে √2p, তার মানে এই যে এইটুককে আমি কি বলতে পারি, √2p বলতে পারি, রাইট? আচ্ছা তাহলে বলো তো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? ধরো এই পয়েন্টটার নাম দিলাম আমি ও, তাহলে এই যে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু √2p ইন্টু উচ্চতা √2p। তাহলে এটা সমান কত হবে? যেহেতু বলছে যে অক্ষদ্বয়ের সাথে 16 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে, তাহলে এইটাই তো আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান কি 16 হবে। তাহলে এটা সমান আমরা বলতে পারি 16। আচ্ছা তাহলে এখানে খেয়াল করে দেখো যে √2 আর √2 গুণ করলে 2 হয়, এই 2 এর সাথে নিচের 2 কাটাকাটি যাবে, মানে এই পাশে থাকে কি শুধুমাত্র p স্কোয়ার সমান 16। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে এখান থেকে কি বলা যায় দেখো, এখান থেকে তুমি পি এর মান বলতে পারো √16, তার মানে হচ্ছে তোমার 4। দেখো এইখানে কিন্তু তোমার পি এর যে ভ্যালুটা এটা কিন্তু তোমার নেগেটিভ আসবে না, মানে তুমি বলতে পারো যে পি স্কোয়ার সমান 16 হইলে পি সমান তো তোমার প্লাস মাইনাস √16, তার মানে প্লাস মাইনাস 4 আসার কথা। কিন্তু এখানে আসলে মাইনাসটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না খেয়াল করো, এখানে যেহেতু বলেই দিছে যে আমাদের রেখাটা, হ্যাঁ রেখাটা হচ্ছে আমার এই দিকে হবে, তাই না? এটা কিভাবে বুঝলাম, যেহেতু বলছে যে মূল বিন্দু থেকে রেখার উপর লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে রেখা তো এখানে হওয়া ছাড়া কোনো উপায় নেই, তাই না? রেখাটা অবশ্যই এদিকেই হতে হবে। তাহলে রেখা যদি এদিকে হয় তাহলে এই যে মানটা এটা অবশ্যই পজিটিভ হতে হবে, এই যে মানটা এটা অবশ্যই পজিটিভ হতে হবে, রাইট? তো পজিটিভ যদি হইতে হয় তাহলে পি এর মান কি নেগেটিভ হওয়া পসিবল না, পি এর মানটাও কি হতে হবে, অবশ্যই পজিটিভ হতে হবে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে লজিক যে পি এর মানটা এখানে নেগেটিভ হবে না। তাহলে পি এর মান যদি 4 হয়, তাহলে এখন তুমি এখানে পি এর মানটা যদি বসায় দাও তাহলে এই কিন্তু রেখার সমীকরণ পাওয়া যাচ্ছে। তাহলে অতএব রেখার সমীকরণ তাহলে কি হবে দেখো, x/√2p। আচ্ছা এটাকে আমি শর্টে এরকম লিখতে পারি যে x প্লাস ওয়াই সমান √2p, তাই না? x প্লাস ওয়াই, এখানে যদি আমি লসাগু করি, এই যে এখানেই যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে কি হয়, x প্লাস ওয়াই সমান √2p হবে। তাহলে x প্লাস ওয়াই সমান √2 ইন্টু 4, তার মানে কি 4√2, ঠিক আছে? x প্লাস ওয়াই সমান কি 4√2, বা এটাকে তুমি লিখতে পারো যে x প্লাস ওয়াই মাইনাস 4√2 সমান 0। সো এটাই হলো তোমার রেখার সমীকরণ, ঠিক আছে?
এটাই হচ্ছে তোমার নির্ণেয় রেখার সমীকরণ। তো বলো যে এটা বুঝতে পারছো কিনা তোমরা? সো তোমরা একটু কমেন্ট করো যে সব কিছু তোমরা বুঝতে পারতেছো কিনা, ঠিক আছে? একটু কমেন্ট করে জানাও। যারা কমেন্ট করবা সবার কমেন্ট আমি পড়বো। কিছু যদি না বুঝো তাও কমেন্ট করো যে ভাই কিচ্ছু বুঝি নাই, তাহলে আবার বুঝাই দেবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তাহলে এটা আমাদের অ্যান্সার। অবশ্য এইটা করার আগে তোমার কিন্তু আগের যে 10টা ক্লাস আমাদের সরলরেখার হয়ে গেছে সেগুলো কিন্তু করে আসতে হবে। তো আগের 10টা ক্লাস যদি তুমি না পাও তাহলে তুমি গ্রুপে পোস্ট করতে পারো, অথবা তুমি আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। আমাদের আগের যে ক্লাসগুলো হয়েছে সব কিন্তু গ্রুপে আছে এবং ইউটিউব কিন্তু আপলোড দেওয়া আছে, ইউটিউবে প্লে লিস্ট আকারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো এবার পরের থিওরিতে আমরা যাই। এরপর একটা থিওরি আছে আমাদের, কি বলছে যে দূরত্ব আকার সমীকরণ। দূরত্ব আকার সমীকরণ এটা একটা মোটামুটি ইম্পর্টেন্ট থিওরি, কিছু কিছু জায়গায় কাজে লাগে, কিছু ম্যাথের মধ্যে লাগে। তো চলো আমরা এটা একটু দেখি। তো দূরত্ব আকার সমীকরণটা হলো যে ধরো তোমার কাছে একটা রেখা দেয়া আছে, সাপোজ এটা একটা রেখা, হ্যাঁ? এখন এই রেখার একটা পয়েন্ট তুমি চিন্তা করো যে ধরো এখানে x1, y1, তো এই পয়েন্টটা থেকে মনে করো একটা নির্দিষ্ট দূরত্বে আরেকটা পয়েন্ট আছে, ধরো এইখানে, ঠিক আছে? এইখানে একটা পয়েন্ট আছে, তো এই পয়েন্টের আমি নাম দিলাম মনে করো x, y। ধরো যে মাঝখানের যে দূরত্বটা সেটাকে আমি নাম দিলাম মনে করো r, ঠিক আছে? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো যে আমার একটা রেখা আছে, এই রেখার উপর একটা পয়েন্ট হলো x1, y1, এই পয়েন্ট থেকে r দূরত্বে আরেকটা পয়েন্ট আছে x, y। তো তোমার কাছে এই বিন্দুর স্থানাঙ্কটা জানতে চাইছে। তো খেয়াল করো এরকম কোনো ফর্মুলা কিন্তু আমরা এখনো পড়ি নাই যে খালি একটা পয়েন্ট জানি, ওই পয়েন্ট থেকে আর দূরত্বে একটা নির্দিষ্ট দূরত্বে আরেকটা পয়েন্ট কি হবে সেটা কিন্তু আমরা আসলে জানি না। ধরো তোমার রেখাটা যদি সিম্পল হয়, এখানে তো ধরো রেখাটা এরকম, বাট ধরো তোমার রেখাটা যদি এরকম সিম্পল হয়, ধরো কীরকম হইতে পারে, ধরো এটা হলো আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, মোটামুটি হয়েছে। আচ্ছা, আর রেখাটা মনে করো এরকম, এই যে এরকম এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে? রেখাটা ধরো এক্স অক্ষের সমান্তরাল রেখা। এখন মনে করো যে এই রেখার উপর একটা পয়েন্ট, ধরো কি ধরা যায়, মনে করো 4,2। এখন বললো যে এই 4,2 পয়েন্ট থেকে 2 একক দূরে একটা বিন্দুর স্থানাঙ্ক কি হবে। এটা একটা এক্স অক্ষের সমান্তরাল রেখা, বললো যে এই 4,2 থেকে 2 একক দূরে একটা বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এবং বিন্দুটা রেখার উপরেই হবে, এই রেখার উপরেই হবে। তাহলে খেয়াল করো যে এখান থেকে 2 একক দূরে একটা বিন্দু মনে করো এটা, তাহলে এটার স্থানাঙ্ক কি হবে, 4 থেকে 2 বাড়ছে, তার মানে 6,2 হবে, সিম্পল, ঠিক আছে? 6.2। এখন খেয়াল করো এই যে দূরত্বটা এটা কিন্তু ডানেও হইতে পারে বামেও কিন্তু হইতে পারে। 2 একক যে দূরত্বটা এটা ডানেও হইতে পারে বামেও কিন্তু হতে পারে। তাহলে মনে করো বাম দিকে আমি 2 একক চিন্তা করলাম, 2 একক, তাহলে বামের পয়েন্টটা হবে এটা। তাহলে এটা কি হবে, দেখো যে x এর মান 2 এদিকে কি কমতেছে, তার মানে কি হবে 2,2 হবে। বিষয়টা বুঝলা? তার মানে এরকম রেখা যদি দেয়, সিম্পল রেখা যেটা এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরালও হতে পারে, ঠিক আছে? ধরো তোমাকে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা দিল, এই যে এটা,
সো এইটার মনে করো স্থানাঙ্ক হচ্ছে ধরো -2,3, ঠিক আছে। তাহলে তোমাকে প্রশ্ন করলাম যে এই পয়েন্টটা থেকে 2 একক দূরে 2 একক উপরে একটা বিন্দুর স্থানাঙ্ক কি হবে, আর 2 একক নিচে একটা বিন্দুর স্থানাঙ্ক কি হবে, ঠিক আছে। এটা হচ্ছে তুমি বের করবা, তোমার হোমওয়ার্ক এটা। তাহলে এই ধরনের থাকলে আমরা খুব ইজিলি বের করতে পারি, কিন্তু যখন আমার রেখাটা এরকম হয়ে যাচ্ছে তখন আমরা কীভাবে বের করতে পারি। তো খেয়াল করো, এটার জন্য একটু কাজ করতে হবে। প্রথমে আমি এই পয়েন্টটা থেকে এদিকে একটা লম্ব নিচ্ছি, মানে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা আমি নিলাম। দেন ওইখান থেকে আবার আমি কি করব, যে এইটা আমি যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা মোটামুটি একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকতে চাইছি, যে এইটা ধরো একটা সমকোণী ত্রিভুজ, মোটামুটি দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তো সমকোণী ত্রিভুজ যদি হয়, আচ্ছা এইটুকু আমি মুছে দিই, এটুকু হলো আমাদের আর, এটা আমি বুঝি। আচ্ছা এখন তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন যদি আমি এই কোণটাকে থিটা ধরি, এই কোণটাকে যদি আমি থিটা ধরি, তাহলে খেয়াল করো এখানে যদি আমি সাইন থিটা অ্যাপ্লাই করি, হ্যাঁ সাইন থিটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসে দেখো তো, সাইন থিটা যদি অ্যাপ্লাই করি তাহলে লম্ব ডিভাইডেড বাই কি, অতিভুজ। এখন এখানে লম্বের মান কত বলো তো, এই যে এটুকের মান কত বলো তো, এটুকের মান হবে y - y1। এগুলো কিন্তু আমি আগেই বুঝাইছি, কারণ দেখো যে এই বিন্দুর কোটি যেহেতু y, তাহলে এই যে এই পুরাটা কত y1। আর তুমি যদি এই যে শুধু এইটুক চিন্তা করো, এইটুক কত হবে, এটুক হবে y1, কারণ এই যে এই বিন্দুর কোটি y1, তার মানে এইটুক হবে কি y1। তাহলে পুরাটা হলো তোমার y, আর এটুক হলো তোমার y1, তাহলে এইটুক কত হবে, এই যে এটুক হবে y - y1। ঠিক একইভাবে খেয়াল করো, তোমার এই যে এইটুকের মান কত হবে, x - x1, ঠিক আছে। তাহলে যদি এখানে তুমি সাইন থিটা অ্যাপ্লাই করো, সাইন থিটা কী হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত, y - y1 ডিভাইডেড বাই কত, অতিভুজ হলো এখানে r, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি তুমি হিসাব করো তাহলে তোমার y - y1 সমান আসবে r সাইন থিটা। তাহলে এখান থেকে তোমার y সমান আসবে y1 প্লাস r সাইন থিটা, রাইট, y1 প্লাস r সাইন থিটা। ওকে ফাইন। এখন যদি তুমি এখানে cos থিটা অ্যাপ্লাই করো, তাহলে দেখো কি আসে, cos থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ, তাই না। তাহলে এখানে ভূমি কত, ভূমি হলো x - x1, আর অতিভুজ কত, অতিভুজ হলো r, তাহলে ডিভাইডেড বাই r। তাহলে এখান থেকে খেয়াল করো x - x1 কত আসে, r cos থিটা। তাহলে এখান থেকে x এর মানটা কত আসতেছে, x1 প্লাস r cos থিটা, রাইট, x1 প্লাস r cos থিটা। তাহলে দেখো তো এই পয়েন্টটার স্থানাঙ্ক কি আমরা বের করতে পারলাম না, x, y সমান তাহলে কি আসতেছে, একটা হচ্ছে তোমার ভুজটা কত, x1 প্লাস r cos থিটা, আর কোটি কত, y1 প্লাস r সাইন থিটা, y1 প্লাস r সাইন থিটা, ঠিক আছে, বুঝা গেল। আচ্ছা এটার একটু নিচে নিয়ে আসি। ঠিক আছে, তাইলে আমরা কিন্তু ওই বিন্দুর যে স্থানাঙ্কটা এটা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারলাম। তাহলে আমাদের থিওরিটা কি এখানে, যে একটা রেখা আছে, একটা রেখার উপর একটা বিন্দু দেয়া আছে x1 y1, সেই বিন্দু থেকে r দূরত্বে আরেকটা বিন্দুর স্থানাঙ্ক কত হবে। আচ্ছা এখন এইখানে সমস্যাটা হলো যে সাইন থিটা এবং কস থিটার মানটা আমরা কিভাবে বের করব। তো এইটার জন্য আসলে আমাদের রেখার ইকুয়েশনটা লাগবে, ঠিক আছে। রেখার ইকুয়েশনটা আমাদের আসলে জানতে হবে। রেখার ইকুয়েশন যদি আমি বের করতে পারি, হয় রেখার ইকুয়েশন লাগবে অথবা রেখার ঢালটা লাগবে, ঠিক আছে। ধরো একটা পয়েন্ট তো তোমাকে দিয়ে দিছে, মনে করো বললো যে একটা রেখার উপর 3,4 একটা বিন্দু,
3,4 বিন্দু থেকে 5 একক দূরে একটা বিন্দুর স্থানাঙ্ক কী হবে। সেই ক্ষেত্রে অবশ্যই তোমার রেখার ঢালটা দেয়া থাকতে হবে, অথবা তোমাকে যদি বিন্দুটা না দেয় বাট যদি রেখার সমীকরণটা তোমাকে দিয়ে দেয় তাও কিন্তু বের করা যাবে, ঠিক আছে। কারণ আমরা যদি এই কস থিটা আর সাইন থিটার মানটা বের করতে চাই তাহলে অবশ্যই আমার রেখার ঢালটা দরকার, ঠিক আছে। সো কীভাবে হয় জিনিসটা এটা একটু আমরা আসি, চলো। তো আমরা পরের পেজে চলে যাই। ওকে, আচ্ছা, তো ধরো যে আমাদের একটা রেখা দেয়া আছে, সেটা হলো যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা একটা রেখা। এই রেখার উপর x1, y1 বিন্দু হতে আর দূরত্বে কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, ঠিক আছে। খেয়াল করো, তাহলে আমাদের এখানে বিন্দুটা কি, বিন্দুটা হল আমাদের এখানে রেখাটা কি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, তো ধরো যে আমাদের রেখাটা হচ্ছে এরকম, ধরো আমাদের রেখাটা হলো এরকম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন বলো তো যে এই রেখাটার ঢাল কত হবে, আমরা কি বের করতে পারি কিনা এই রেখার ঢালটা, যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা যদি বিওয়াইটা এক পাশে রাখি, ধরো এই পাশে আমি বিওয়াই রাখলাম, তাহলে বিওয়াই সমান কি হবে মাইনাস এক্স মাইনাস সি। তাহলে এখান থেকে ওয়াই সমান কত আসে মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস কত হবে সি বাই বি। তার মানে এই রেখাটার ঢাল কত বলো তো, এই রেখাটার ঢাল হলো এই যে মাইনাস এ বাই বি। এবং আমরা জানি ঢাল মানে কি, ঢাল মানে হলো রেখাটা ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করে তার ট্যান, ঠিক কিনা বলো। তোমরা কি বুঝতেছো, তোমরা কি এটা বুঝতেছো নাকি না? জাস্ট আ মিনিট। আচ্ছা দেখো, তাহলে এই রেখার আমরা ঢালটা বের করলাম, ঢালটা কত মাইনাস এ বাই বি। এবং আমরা ঢাল মানে কি বুঝি, যে রেখাটা ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে তার ট্যান। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমাদের রেখা হলো এটা, আচ্ছা, এখন মনে করো যে ধনাত্মক এক্স অক্ষ যেটা, সেটাকে মনে করো আমি এই যে এই লাইনটা দিয়ে চিহ্নিত করলাম, ধরো এটা হচ্ছে আমাদের ধনাত্মক এক্স অক্ষ, বা ধরো এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা, এটা নিলেও হবে, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, আমি যদি এখানে একটা লম্ব টেনে দেই, আমি যদি এখান থেকে লম্ব টানি, এটা হচ্ছে আমাদের লম্ব। আচ্ছা, আচ্ছা অসুবিধা নাই। তাহলে এইটা যদি আমাদের থিটা হয়, খেয়াল করো, এটা যদি আমাদের থিটা হয়, তাহলে যেহেতু এই রেখাটা কি করছে, এই রেখার ক্ষেত্রে ট্যান থিটা সমান কত মাইনাস এ বাই বি, আমি মাইনাস চিহ্নটা বাদ দিলাম, এ বাই বি। তার মানে লম্ব কত হবে, লম্ব হবে এ আর ভূমি হবে বি, তাই না। মানে এই রেখার ঢাল কত, এই রেখার ঢাল হইলো মাইনাস এ বাই বি। তাহলে রেখাটা ধনাত্মক এক্স অক্ষের সাথে মনে করো থিটা কোণ তৈরি করছে, তাহলে ট্যান থিটা সমান এ বাই বি। তাহলে লম্ব কি হবে এ আর ভূমি হবে বি, কারণ আমরা জানি ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি। আচ্ছা, এখন খেয়াল করো, এখানেই মজার বিষয়, যে এখান থেকে আমরা এই অতিভুজটা কি বের করতে পারি না, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই অতিভুজটা কত হবে বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে না, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই অতিভুজের মানটা। তাহলে এখন দেখো, আমরা ট্যান থিটা পাইছি, ট্যান থিটা সমান মাইনাস এ বাই বি, এটা ইউজ করে আমরা কিন্তু কস থিটা এবং সাইন থিটা এই দুইটাও বের করতে পারি, তাই না। কস থিটা এবং সাইন থিটা কি বের করতে পারি না বলো তো, কারণ যেহেতু আমরা একটু আগে দেখলাম যে আমার x1 y1 বিন্দু থেকে আর দূরত্বের যে বিন্দুটা তার স্থানাঙ্ক কি হয় x1 প্লাস আর কস থিটা y1 প্লাস আর সাইন থিটা।
তাহলে এইখানেও আমাদের রেখার উপর যে বিন্দুটা, মনে করো বিন্দুটা হচ্ছে এখানে x1 y1, ঠিক আছে, বিন্দুটা হচ্ছে এখানে x1 y1 ধরো, বা আমি অন্য কোথাও চিন্তা করতে পারি, এখানেই ধরলাম যে x1 y1, ঠিক আছে, x1 y1। তাহলে এইটা থেকে আর দূরত্বে, এই যে দূরত্বটা এটা মনে করো আর বিন্দু x, y, তাহলে ওই x, y বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? x, y কত হবে? x হবে x1 প্লাস আর cos থিটা, y কত হবে? y1 প্লাস আর সাইন থিটা। তাহলে এখন আমার কি cos থিটা আর সাইন থিটা দরকার না? সো এই cos থিটা এবং সাইন থিটা বের করার জন্যই কিন্তু আমি এই ত্রিভুজটা অঙ্কন করছি, ঠিক আছে। তাহলে প্রসিডিউরগুলো কি? প্রথমে আমি রেখার সমীকরণটা দেখলাম, রেখার সমীকরণ থেকে আমি ঢাল বের করলাম, ঢাল মানে হলো ট্যান থিটা, ঠিক আছে। তাহলে ট্যান থিটা সমান কত? a বাই বি, আমি চিহ্নটা আপাতত বাদ দিচ্ছি, ট্যান থিটা সমান a বাই বি। তাহলে এটাকে যদি আমি থিটা ধরি, তাহলে লম্ব হবে a আর ভূমি হবে b, তাহলে অতিভুজ হবে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এখন আমাদের রেখার উপর পয়েন্টটা হলো x1 y1, সেই পয়েন্টটা মনে করো এইটা, এই পয়েন্ট থেকে আর দূরত্বে একটা পয়েন্টের স্থানাঙ্ক আমাকে বের করতে বলছে, তো এটাকে আমি x, y ধরছি। তাহলে আমাদের সূত্র অনুযায়ী x কি হবে? x1 প্লাস আর cos থিটা, আর y হবে y1 প্লাস আর সাইন থিটা, রাইট? আচ্ছা, এবারে আসি যে cos থিটা এবং সাইন থিটার মানটা কি হবে। এখন খেয়াল করো যে এখানে ট্যান থিটার মানটা কিন্তু নেগেটিভ আসছে, তাই না? মাইনাস a বাই বি আসছে। এখন আমরা জানি যে ট্যান থিটা সমান কি? সাইন থিটা বাই cos থিটা। ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই cos থিটা। তাহলে সাইন থিটা বাই cos থিটার যে মানটা, সেটাই কিন্তু আলটিমেটলি এখানে নেগেটিভ আসছে, রাইট? এখন দেখো দুইটা জিনিসের অনুপাত নেগেটিভ হবে কি কি ক্ষেত্রে? ধরো তোমার সাইন থিটা পজিটিভ আর cos থিটা নেগেটিভ, তখনও কিন্তু নেগেটিভ আসবে। আবার যদি সাইন থিটা নেগেটিভ কিন্তু cos থিটা পজিটিভ এরকম হয়, তখনও কিন্তু নেগেটিভ আসবে, রাইট? তার মানে এখানে কিন্তু দুইটা কেস হইতে পারে, হয় cos থিটা নেগেটিভ সাইন থিটা পজিটিভ, অথবা cos থিটা পজিটিভ সাইন থিটা নেগেটিভ, এই দুইটাই কিন্তু হতে পারে এখানে। আচ্ছা, তাহলে খেয়াল করো যে আমরা cos থিটার মানটা আগে বের করি। cos থিটা সমান কি হবে? ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি হলো b আর অতিভুজ কত? অতিভুজ হলো √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো ধরো এখানে cos থিটাটা আমি পজিটিভ ধরলাম, তাহলে সাইন থিটা নেগেটিভ ধরতে হবে। তাহলে সাইন থিটা কত? লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে মাইনাস a বাই √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। সো এই দুইটা যদি ইউজ করি তাহলে আমি একটা স্থানাঙ্ক পাবো, ঠিক আছে। এরপরে আবার আমরা কি করতে পারি যে এখানে তো cos থিটারে পজিটিভ ধরছি, এরপরে মনে করো cos থিটারে নেগেটিভ ধরি, ঠিক আছে। cos থিটাকে মনে করো নেগেটিভ ধরি, তাহলে আমাদের এইখানে একটা মাইনাস চলে আসবে আর এইখানে আমাদের প্লাস হয়ে যাবে, রাইট? বুঝে গেল? তাহলে এখানে আমাদের দুইটা জোড়া, ঠিক আছে, দুইটা জোড়া। তো এই দুইটা জোড়া যদি আমি ব্যবহার করি, আমি কিন্তু বিন্দুর স্থানাঙ্ক আসলে দুইটা পাবো। এবং একটা জিনিস তুমি একটু খেয়াল করে দেখো, এটা বেসিক জিনিস, এখানে কি বিন্দু আসলে দুইটাই পাওয়ার কথা না? খেয়াল করো তো, কারণ আমাদের x1 y1 বিন্দু এটা, তাহলে x1 y1 থেকে আর দূরত্বে একটা বিন্দু এটা, এখন আর দূরত্ব তো এদিকেও হইতে পারে, তাই না? এই বিন্দু থেকে আর দূরত্ব তো এদিকেও হইতে পারে, সো এদিকেও তো একটা বিন্দু আমি পাইতে পারি। তার মানে বিন্দু কিন্তু আসলে আসবে দুইটা, বুঝতে পারছো? এবং ওই দুইটা বিন্দুই আমি আসলে এই দুইটা ইউজ করে পাবো। ক্লিয়ার? আচ্ছা, তো এবারে চলো আমরা একটা ম্যাথ করি, তাহলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো খেয়াল করো আমাদের এই অঙ্কটা বলছে কি যে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 25 রেখার উপর -5,10 বিন্দু হতে 10 একক দূরে অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে প্রথমে বিন্দুর ঢালটা আমরা বের করি। তাহলে এখানে কি হবে? 4y সমান -3x প্লাস 25। তাহলে তুমি যদি y দিয়ে 4 দিয়ে যদি ভাগ করো, তাহলে y ইজ ইকুয়াল টু হবে -3/4x প্লাস 25/4, ঠিক আছে। তার মানে এখানে ঢাল কত হলো? ঢাল মানে tan থিটা। ঢাল কত? ঢাল হলো -3/4। তাহলে আমি ধরি যে আমাদের বিন্দু হলো x, y, মানে আমাকে যেই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে সেই বিন্দুটাকে মনে করো আমি x, y ধরলাম। তাহলে আমাদের সূত্র অনুযায়ী
সূত্র অনুযায়ী এক্স কমা ওয়াই কত হবে? এক্স হবে x1 প্লাস আর কস থিটা, আর ওয়াই কত হবে? y1 প্লাস আর সাইন থিটা, সুন্দরভাবে। আচ্ছা, এখন তুমি খেয়াল করো, একটা ত্রিভুজ তুমি চিন্তা করো, একটা সমকোণী ত্রিভুজ তুমি চিন্তা করো, যে এই ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করলা। তাহলে এই ত্রিভুজের মধ্যে এইটা যদি থিটা হয়, তাহলে এই রেখাটার ক্ষেত্রে টেন থিটা কত? -3/4। তার মানে লম্ব 3 আর ভূমি 4। মাইনাসটা তুমি পরে হিসাব করবা, মাইনাসটা চিন্তা করবা যখন তুমি কস থিটা সাইন থিটা এগুলার মান বের করবা, তখন তুমি চিন্তা করবা যে এখানে মাইনাস আছে নাকি প্লাস আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় তো হইতে পারে যে আমাদের আগেরটায় তো ধরো এখানে মাইনাস আসছে, বাট যদি এরকম হয় যে টেন থিটা সাইন থিটা মানে টেন থিটার মানটা পজিটিভ, এরকম যদি হয় তখন কি হবে বলো তো? আচ্ছা, এই জিনিসটাকে আমি নিচে নিয়ে আসি, যে যখন টেন থিটার ভ্যালুটা নেগেটিভ তখন তো আমাদের এই কেসটা হইতেছে, ঠিক আছে? এই কেসটা আমাদের হইতেছে যখন টেন থিটা নেগেটিভ। আচ্ছা, বাট যদি টেন থিটা পজিটিভ হয় তাহলে কি হবে? টেন থিটা সমান হলো সাইন থিটা বাই কস থিটা, এটা হচ্ছে তোমার যদি পজিটিভ হয়। খেয়াল করো, পজিটিভ কখন হইতে পারে? দুইটা জিনিসের অনুপাত যদি পজিটিভ হইতে হয় তাহলে হয় দুইটাই পজিটিভ হবে, উপরেও পজিটিভ নিচেও পজিটিভ, অথবা উপরেও নেগেটিভ নিচেও নেগেটিভ। এরকম যদি হয় তখন কাটাকাটি গিয়ে পুরো জিনিসটা পজিটিভ আসে। তার মানে যদি টেন থিটার মানটা পজিটিভ হয়, ধনাত্মক হয়, তাহলে তুমি কি করবা? একবার দুইটাকেই ধনাত্মক ধরবা, দুইটাই পজিটিভ ধরবা, আর একবার দুইটাকেই নেগেটিভ ধরবা। বুঝা গেছে? আর যদি মাইনাস আসে সেক্ষেত্রে এরকম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবারে এখানে আসো, এখানে আমাদের টেন থিটার মানটা নেগেটিভ আসছে। আচ্ছা, সো লম্ব 3 আর ভূমি 4, তাহলে এটা হচ্ছে আমাদের √3² + 4², তার মানে হলো 5। আচ্ছা, এখন যেহেতু টেন থিটা নেগেটিভ, তাহলে আমার কি একটা পজিটিভ আরেকটা নেগেটিভ ধরতে হবে এইভাবে। তাহলে এখানে কস থিটা এবং সাইন থিটা, তো প্রথমে মনে করো কস থিটা পজিটিভ ধরলাম, তাহলে কি ভূমি বাই অতিভুজ, তার মানে কত? 4/5। সাইন থিটা নেগেটিভ ধরবো, তাহলে কত? তোমার লম্ব বাই অতিভুজ, তার মানে -3/5। এরপরে কস থিটা নেগেটিভ ধরলাম, -4/5। সাইন থিটা পজিটিভ ধরবো, তার মানে 3/5। তাহলে এখন দেখো দুইটা জোড়া, তাহলে দুই জোড়ার জন্য আমার বিন্দুর স্থানাঙ্ক কি? দুইটা করে আসবে। আচ্ছা, তাহলে তুমি এই জিনিসটা লিখবে এভাবে, যে প্রথমে এইটা হলে, ঠিক আছে, এই জিনিসটা হলে, এইটা হলে এক্স কমা ওয়াই কত আসে দেখো। তো আমাদের x1 এর মানটা কত খেয়াল করো, এখানে আমাদের x1 কত? -5। এগুলো একটু লিখে রাখি, যে এখানে আমাদের x1 হলো -5, আর x2 কত? সরি, y1 কত? y1 হলো আমাদের 10, আর এখানে r এর মান কত? 10 একক দূরে, r এর মান হলো 10। তাহলে এবার সুন্দর মতো মান বসাও। তাহলে আমাদের কি হবে? x1 + r cos থিটা, তাহলে x1 হলো -5, তাহলে -5 প্লাস কি হবে? r cos থিটা, r মানে 10, তাহলে 10, আর cos থিটা মানে কত? 4/5, তাহলে 10 × 4/5 এইটা। এরপর কি হবে? y1 + r sin থিটা, তাহলে y1 কত? y1 হলো 10 প্লাস r sin থিটা, r হচ্ছে 10, তাহলে 10 × -3/5, ঠিক আছে? তাহলে আমাদের বিন্দু কত আসে দেখো, এখানে আসতেছে আমাদের 8, তাহলে 8 - 5, তার মানে হলো 3। এখানে আসতেছে আমাদের কত? -6, তাই না? 10 - 6, তার মানে 4। তাহলে আমরা একটা বিন্দু কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমাদের বাকি আছে যে এই জোড়াটা আমাদের বাকি আছে, তাহলে এটা নিয়ে আসি। সো এইটা হলে এটাকে আমি সেপারেট করে রাখি। সো এইটা হলে আমাদের x, y-টা কত হবে? x, y কত হবে?
x1 প্লাস আর কস থিটা, তাহলে x1 হলো -5 প্লাস আর কস থিটা, আর হলো 10, তাহলে 10 ইন্টু এখানে কস থিটার মান নেগেটিভ, তার মানে -4 বাই কত হবে 5। আর আরেকটা কি হবে y1 প্লাস আর সাইন থিটা, y1 হলো এখানে 10 প্লাস আর হলো 10 আর ইন্টু সাইন থিটা কত 3/5, তার মানে 3/5, ঠিক আছে সুন্দরভাবে। তাহলে এখানে কত আসতেছে দেখো, এখানে আমাদের আসতেছে 5 8 40, তাই না? তার মানে কত আসতেছে 8 5 13 -13, আর এখানে আসতেছে তোমার 6 আর 10 16, -13,16। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা বিন্দু, বুঝা গেল? তাহলে আমরা কিন্তু বিন্দু দুইটার স্থানাঙ্ক পেয়ে গেলাম, আমাদের অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে। তাহলে অঙ্কটা বুঝতে পারছো কি না? অঙ্কটা কি বুঝতে পারছো কি না বলো? তো এইরকম প্রশ্ন যদি দেয় যে একটা রেখার উপর একটা বিন্দু থেকে এত একক দূরে আরেকটা বিন্দুর স্থানাঙ্ক কি হবে, তখন কিন্তু বিন্দু তোমার দুইটা আসবে, বিন্দু কিন্তু একটা আসবে না। এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। বিন্দু কিন্তু তোমার দুইটা আসবে, একটা আসবে না, ঠিক আছে? আচ্ছা, এবারে চলো তাহলে সামনে আগাই। ওইটা আশা করি বুঝতে পারছো। যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে ভিডিওটা পিছনের দিকে ব্যাক করবা, পিছনের দিকে একটু টেনে একটু স্লোলি দেখবা, কয়েকবার দেখলেই বুঝে যাবা। একটু নিজে নিজে করতে হবে, ঠিক আছে? নিজে নিজে একটু হাতে আঁকতে হবে, তাহলে পুরো বিষয়টা মাথায় চলে আসবে। আচ্ছা, এবার আসো যে দুটি সরল রেখা একই রেখা নির্দেশ করার শর্ত। মনে করো তোমার কাছে দুইটা রেখা আছে, একটা হলো তোমার a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, আরেকটা হলো তোমার a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। দুইটা রেখা তোমাকে দেয়া আছে, তো বললো যে এই দুইটা রেখা একই রেখা হওয়ার শর্ত কি? তো শর্ত খুবই সিম্পল, এই যে তোমার রেখা দুইটার যে এক্সের অনুপাত, হ্যাঁ এই এক্সের অনুপাত, তারপরে ওয়াইয়ের অনুপাত মানে ওয়াইয়ের সহগের অনুপাত, এক্সের সহগের অনুপাত, ওয়াইয়ের সহগের অনুপাত, আর এই যে কনস্ট্যান্টের অনুপাত, এইগুলা তোমার সমান হইতে হবে, এটাই শর্ত, ঠিক আছে? দুইটা রেখা একই রেখা নির্দেশ করার শর্ত হচ্ছে কি এইটা, বুঝতে পারলা? এটা মানে এক্স ওয়াই এবং কনস্ট্যান্ট, এক্সের সহগ, ওয়াইয়ের সহগ এবং কনস্ট্যান্ট, এই সহগগুলার অনুপাত কি হতে হবে? সমান হতে হবে। তাহলে চলো অঙ্ক করি। আচ্ছা, এটা তুলো, এটা তুলে নাও, এইটা তুলে নাও, অথবা কেউ যদি রেকর্ড করো তাহলে পজ করেও তুলতে পারবা, সমস্যা নেই। তাহলে আমরা সামনে আগাই, চলো। কি বলছে দেখো, যে এক্স প্লাস বিওয়াই সমান সি এবং এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি একই রেখা নির্দেশ করলে এ বি এবং পি এর মাধ্যমে অক্ষদ্বয় দ্বারা রেখাটির খণ্ডিতাংশ নির্ণয় করো। আচ্ছা, তোমাদের কি মনে আছে কিনা যে একটা রেখার অক্ষদ্বয় দ্বারা খণ্ডিতাংশ বলতে কি বোঝায়? মনে করো তোমার রেখাটা হলো এটা, অক্ষদ্বয় দ্বারা খণ্ডিতাংশ মানে কিন্তু এই যে এইটুক বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বলছে এই দুইটা একই রেখা, তাহলে অবশ্যই সহগগুলার যে অনুপাত এবং কনস্ট্যান্টের অনুপাত সমান হবে। এখানে কিন্তু একটা বিষয় আছে যে তোমার এক পাশ কিন্তু 0 করতে হবে, ঠিক আছে? এক পাশ 0 বানাইতে হবে। আর যদি তুমি 0 না বানাও সেক্ষেত্রে তোমার কনস্ট্যান্ট দুইটাকেই ট্রান্সফার করতে হবে। ধরো তোমার একটা রেখার ইকুয়েশন আছে এরকম যে এক্স প্লাস ওয়াই প্লাস 5 = 0, ঠিক আছে? আরেকটা আছে মনে করো এক্স প্লাস ওয়াই সমান 3, এরকম আছে। এখন তোমার বললো যে এই দুইটা রেখা একই রেখা, তাহলে তুমি কি করবা? এক্সের সহগ, আচ্ছা এখানে ধরো 2x লাগাই দিলাম, এক্সের সহগের অনুপাত কত? 1/2, ওয়াইয়ের সহগের অনুপাত কত? 1/1। কনস্ট্যান্টের অনুপাত, কনস্ট্যান্ট কিন্তু একই জায়গায় নাই, একটা আছে রেখার এখানে আরেকটা আছে কি ডান দিকে। তোমার কি করতে হবে? একই জায়গায় নিয়ে আসতে হবে, হয় 3টাকে বামে আনবা অথবা এই 5টাকে ডান দিকে নিবা। যদি তুমি 3টাকে বামে আনো তাহলে তোমার এখানে কি হয়ে যাবে? সরি, 3টাকে যদি তুমি বামে নিয়ে আসো তাহলে তোমার এখানে কি মাইনাস চলে আসবে, যে -3 = 0, তখন তোমার হবে 5/-3, ঠিক আছে? অথবা ধরো তুমি এই 3টাকে ওই পাশেই রাখলা, 3টাকে তুমি ওই পাশেই রাখলা, 5টাকেও তুমি ওই পাশে নিয়ে যাও, 5টাকেও যদি তুমি ওই পাশে নিয়ে যাও তাহলে কি হবে? -5 হবে।
সো এখনও কিন্তু -5/3 একই জিনিস কিন্তু আসতেছে। তার মানে বুঝতে পারছো যে তোমার পজিশনগুলো কিন্তু সেম থাকতে হবে, ঠিক আছে? পজিশনগুলো সেম থাকতে হবে। তো বেটার হয় যে এক পাশ যদি তুমি 0 করে নাও। আচ্ছা, তাহলে এখন আসো, তাহলে এখানে দেখা যাচ্ছে যে তোমার কনস্ট্যান্টগুলো কিন্তু রেখার একটা পাশে আছে। এই রেখার ক্ষেত্রেও কনস্ট্যান্ট ডান পাশে আছে, এই রেখার ক্ষেত্রেও ডান পাশে আছে। সো এখানে আর পক্ষান্তর না করলেও চলে, তাই না? এখানে আর তোমার এই সিটাকে বাম পাশে না নিলেও চলবে, কারণ দুই ক্ষেত্রে আমার একই জিনিস হবে, তো দরকার নেই। তাহলে এখানে তোমার দেখো এক্স এর সহগ এ, এখানে এক্স এর সহগ কত? কজ আলফা। তাহলে এ বাই কজ আলফা, এটাকে লিখবা যে তোমার এই দুটি সরল রেখা, মনে করো এটাকে তুমি 1 নাম্বার নাম দিলা, এটা মনে করো তোমার 1 নাম্বার সমীকরণ, এটা তোমার 2 নাম্বার সমীকরণ। এরপর তুমি নাম দিবা যে 1 এবং 2 একই রেখা নির্দেশ করলে এক্স এর সহগের অনুপাত সমান কি হবে? ওয়াই এর সহগের অনুপাত, অর্থাৎ বি বাই সাইন আলফা, বি বাই সাইন আলফা সমান কি হবে? কনস্ট্যান্টের অনুপাত, অর্থাৎ সি বাই পি, সি বাই পি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে ছোটোখাটো একটু কাজ করতে হবে। প্রথমত তুমি যদি এইটা এবং এটা চিন্তা করো যে এ বাই কজ আলফা, এ বাই কজ আলফা সমান সি বাই পি, তো এখান থেকে তুমি লিখতে পারো এরকম যে এখান থেকে লিখতে পারো সি কজ আলফা আর আর যদি গুণ করো সি কজ আলফা সমান পি এ, সি কজ আলফা সমান কি? পি এ। তো এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। তারপরে যদি আবার এই দুইটা চিন্তা করি, এই যে এই দুইটা যদি চিন্তা করি, এখানে একটু দাগ দিয়ে রাখি তাহলে বেটার হয়। প্রথমে আমি কি নিলাম? এইটা এবং এটা, এই দুইটা নিলাম। তারপরে আমি এটা এবং এটা, এই দুইটা নিলাম, ঠিক আছে? তাহলে কি হবে খেয়াল করো, এই দুইটা যদি নেই তাহলে আর গুণ করলে সি কজ আলফা, সরি সি সাইন আলফা, সি সাইন আলফা সমান কি হবে? পিবি হবে। এখানে কি নিলাম? এই যে বি বাই সাইন আলফা, বি বাই সাইন আলফা সমান কি নিছি? সি বাই পি। তাহলে এটা আসতেছে। তো এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। আচ্ছা, এখন যদি আমি এই দুইটা স্কোয়ার করে যোগ করি, 1 আর 2 যদি আমি স্কোয়ার করে যোগ করি, তাহলে বলো তো কি আসে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি করি কি আসে? এখানে আমাদের আসতেছে সি স্কোয়ার কস স্কোয়ার আলফা, এখানে আসতেছে কত? সি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা সমান কত হবে? এখানে পি স্কোয়ার এ স্কোয়ার আর এখানে পি স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি তুমি সি স্কোয়ার কমন নাও, তাহলে কমন নিলে কি থাকে? কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মানে 1, তাহলে খালি সি স্কোয়ার থাকবে। আর ওইখান থেকে যদি পি স্কোয়ার কমন নাও তাহলে থাকবে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন তোমাকে বলছে যে রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের যে খণ্ডিতাংশ, সেই খণ্ডিতাংশের মানটা এ বি পি এদের মাধ্যমে প্রকাশ করতে হবে, ঠিক আছে? এ বি পি এদের মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন এখানে রেখা আসলে কোনটা? এইটা নাকি এইটা? তুমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো, যেহেতু বলছে দুইটা রেখা একই রেখা নির্দেশ করে। আচ্ছা, তাহলে আমি ধরো যে এটাই নেই, ছোট যেটা আছে এটাই নেই, যে এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু সি। আচ্ছা, তাহলে আমাদের এখন রেখাটি এক্স প্লাস বি ওয়াই সমান সি। এখন যেহেতু রেখার অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ ওই জিনিসটা আমার বের করতে হবে, তাহলে রেখাটাকে আমি প্রথমে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 ওই ফর্মেটে আগে নিয়ে যাই। তাহলে দেখো উভয় পক্ষে যদি সি দিয়ে ভাগ করো তাহলে কি হবে? এক্স বাই সি প্লাস বি ওয়াই বাই সি সমান কি হবে? 1। আচ্ছা, এখান থেকে তুমি এরকম লিখতে পারো যে এক্স বাই এটা নিচে চলে যাবে, তাহলে হবে সি বাই এ, আর এখানে তোমার এই যে বিটাও নিচে চলে যাবে, তার মানে হবে সি বাই বি সমান 1। তাহলে এখন খেয়াল করো, এই যে আমার সমীকরণটা আসলো এটাই তো আমাদের রেখা, তাই না? তো এই রেখাটা আসলে কেমন বলো তো? এই রেখাটা মনে করো এই যে এরকম, যেখানে এক্স অক্ষের খণ্ডিতাংশ কত? সি বাই এ, এক্স অক্ষের ছেদাংশ, আর ওয়াই অক্ষের ছেদাংশ কত? সি বাই বি। বুঝতে পারছো? এখন বলছে যে রেখাটি দ্বারা অক্ষদ্বয় দ্বারা রেখাটির খণ্ডিতাংশ নির্ণয় করো, মানে যে এইটুকের মান বের করতে বলছে, ঠিক আছে? এই যে অংশটুকু, এই অংশটুকুর মান বের করতে বলছে।
এখন খেয়াল করো তো, এখানে যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো তাহলে এই অংশটুকুর মান কি হবে বলো তো? এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, তার রুট হবে না? এটা কি বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, আমি ভালো মতো চিত্রটা এঁকে দেখাই। ধরো আমাদের রেখাটা হচ্ছে এটা, তাহলে আমাদের এই যে এটুক হলো সি বাই এ আর এটুক হলো আমাদের সি বাই বি, ঠিক আছে? তো এটা মনে করো আমাদের ও বিন্দু, এটা আমাদের এ, এটা আমাদের বি। তাহলে এই যে আমাদের বলছে যে রেখাটি দ্বারা, অক্ষদ্বয় দ্বারা রেখাটির যে খণ্ডিতাংশ সেটা কিন্তু এ বি, ঠিক আছে? তাহলে বলো এ বি সমান কি হবে? এ বি সমান হবে রুট ওভার ও বি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী, ঠিক আছে? তাহলে খেয়াল করো ও এ কত? ও এ কত? ও এ হলো সি বাই বি, হ্যাঁ? তাহলে সি বাই বি হোল স্কোয়ার, বা তুমি আগে সি বাই এ লেখো, সমস্যা নেই, আগে তুমি ও বি লিখলা, তাহলে সি বাই এ হোল স্কোয়ার প্লাস সি বাই এ হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আসতেছে খেয়াল করো, এখানে যদি লসাগু করো এখানে আসতেছে তোমার সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই, এই এটা ওই দেখছি, এটা হবে বি, তাহলে সি স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে যদি লসাগু করো তাহলে হয় তোমার এ স্কোয়ার বি স্কোয়ার, উপরে কি আসবে দেখো, সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, এটা আসবে লসাগু করলাম। তাহলে এখান থেকে যদি তুমি সি স্কোয়ার কমন নাও, সি স্কোয়ার যদি কমন নাও তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, আর নিচে এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে? পরের পেজে চাই না, রুট ওভার কী ছিল, সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এখন দেখো আমরা কিন্তু সি স্কোয়ারের মানটাই যে এই জন্যই আগে বের করে নিয়ে আসছি, সি স্কোয়ার কত, পি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তুমি এখানে মান বসাই দাও যে সি স্কোয়ারের মান কত, পি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং তার সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই, আচ্ছা এখানে ছিল গুণ না, এখানে ছিল এ স্কোয়ার বি স্কোয়ার, সো এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে কি আসতেছে বলো, এখানে দেখো পি স্কোয়ার, আর এখানে তুমি কি লিখতে পারো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারো। তাহলে পুরাটা যদি রুট করো তাহলে তোমার থাকবে হচ্ছে এরকম, পি ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। তাহলে দেখো তোমার যে এই যে জিনিসটা বের হইলো যে রেখাটির অক্ষদ্বয় দ্বারা রেখাটির যে খণ্ডিতাংশ, এটা তোমার এ বি এবং পি এই তিনটা জিনিসের মাধ্যমে প্রকাশ করতে বলছে। সো দেখো তোমার অ্যান্সার কিন্তু এ বি এবং পি এর মাধ্যমেই বের হয়েছে, বুঝতে পারছো? তাহলে এখানে কি বলা ছিল যে দুইটা রেখা একই রেখা নির্দেশ করলে এ বি এবং পি এর মাধ্যমে অক্ষদ্বয় দ্বারা রেখাটির খণ্ডিতাংশ নির্ণয় করো। তাহলে ওই যে দুইটা রেখা একই রেখা হওয়ার শর্ত থেকে আমি প্রথমে সি স্কোয়ারের মানটা বের করলাম, তারপরে রেখাটা যেহেতু এটা, তো রেখাটাকে যে ফরম্যাটে নিয়ে গেলাম। এখন বলছে যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ মানে এ বি এর মানটা বের করতে বলছে। তাহলে এই রেখা অনুযায়ী এইটুক আমাদের সি বাই এ আর এইটুক সি বাই বি, তাহলে এইটাই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলেই এ বি সমান এইটা। তাহলে আমরা এ বি এর মানটা বের করে ফেললাম, এ বি এবং পি এর মাধ্যমে, স্মল এ স্মল বি এবং স্মল পি এর মাধ্যমে আমরা খণ্ডিতাংশটা বের করে ফেললাম, ঠিক আছে? তো আশা করি এইটা বুঝছো তোমরা, এইটা আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকবার দেখো পুরা জিনিসটা, আরেকবার দেখো। এখানে এ বি হচ্ছে আমাদের অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ, যেটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে? তো দেখো এইখানে যদি আমি সি স্কোয়ারের মানটা এই যে 1 স্কোয়ার 2 স্কোয়ার যোগ করে সি স্কোয়ারের মানটা যদি আমি বের না করতাম, তাহলে আমি এখানে সি স্কোয়ারের মান কই থেকে বসাইতে পারতাম না তো, তাই না? আমাকে তো কোশ্চেনে বলে নাই যে তোমার এই দুইটা স্কোয়ার করে যোগ করো, এইটা আমার বুঝে নিতে হবে
যে এখানে যেহেতু আমার সি স্কোয়ার আসতেছে, তাহলে সি স্কোয়ারের মানটা আমার স্মল এ এবং স্মল পি এর মাধ্যমে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমি কি করছি, এখানে 1 এবং 2 স্কোয়ার করে যোগ করছি। ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাত থেকে তোমার যদি এরকম টাইপের কোয়েশ্চেন থাকে বা প্রবলেম থাকে যে তোমার সাইন আলফা এবং কজ আলফা একসাথে আছে এবং সাইন আলফার সাথেও যেটা গুণ আছে কজ আলফার সাথেও সেটা গুণ আছে, সেখান থেকে ত্রিকোণমিতিক অনুপাত সরানোটা খুব সহজ এবং সরানোর ইজি ওয়ে হচ্ছে দুইটাকে স্কোয়ার করে যোগ করব। যোগ করলেই কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার চলে আসবে কমন নেওয়ার পরে, তো এই দুইটা চলে যাবে। ঠিক আছে, ওকে। এরকম টাইপের প্রবলেম তুমি আরও পাইতে পারো। ধরো তোমার এরকম আছে যে এ কজ আলফা সমান 5, বি সাইন আলফা সমান 2। বললো যে সরি বি সাইন আলফা না, এ সাইন আলফা। বললো যে এখান থেকে এ এর মান কত, তাহলে কি করবা, 1 এবং 2 স্কোয়ার করে যোগ করবা। তাহলে তোমার এ স্কোয়ার কমন থাকবে, ওখানে আসবে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, আর ওই পাশে যা আসে আসুক। দেন এ স্কোয়ার সমান ওইটা হবে, রুট করলে এ এর মান বের হয়ে যাবে। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাসের শেষের দিকে চলে আসছি। আমাদের আর একটা প্রবলেম আছে। এই প্রবলেমটা কি বলছে দেখো, যে দেখাও যে y is equal to mx, y is equal to m1x, y is equal to mx, y is equal to m1x এবং y is equal to b রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এটা। ঠিক আছে, আচ্ছা এখন আগে আমি রেখাগুলো আঁকি, রেখাগুলো একটু আঁকি আগে। আমাদের এখানে একটা রেখা হলো y is equal to mx। আমরা জানি y is equal to mx এটা হলো কি, মূলবিন্দুগামী রেখা, মূলবিন্দুগামী সরল রেখা। তো মনে করো y is equal to mx টা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, ধরো এটা হলো আমার y is equal to mx। ঠিক আছে, এটা হচ্ছে আমার y is equal to mx। দাঁড়াও, আচ্ছা আর আরেকটা রেখা কি, আরেকটা রেখা হলো আমাদের y is equal to m1x, এটাও কিন্তু মূলবিন্দুগামী। তো ধরো এখান থেকে শুরু হচ্ছে এইটা, মনে করো y is equal to m1x। তাহলে আমাদের এটা হলো y is equal to mx, আর এটা মনে করো y is equal to m1x। যেহেতু ঢাল আলাদা, এই জন্য তোমার রেখা দুইটার যে তোমার হচ্ছে কতটুকু ঢালু বা কতটুকু খাড়া, এই জিনিসটা চেঞ্জ হবে। ঠিক আছে, আচ্ছা আর আরেকটা হলো y is equal to b। তো y is equal to b রেখাটা কিন্তু x অক্ষের সমান্তরাল হয়। তো মনে করো y is equal to b রেখাটা ধরো এখান দিয়ে আঁকি, ধরো এটা হচ্ছে তোমার y is equal to b রেখা, সমান্তরাল হয়েছে না? মোটামুটি এটা ধরো, তো এটা হচ্ছে আমাদের y is equal to b রেখা। এখন এই তিনটা রেখা দিয়ে যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেটা কোনটা বলো তো? সেটা কিন্তু আমাদের এই যে এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এটাই কিন্তু আমাদের ত্রিভুজ। এখন তোমাকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা দেখাতে বলছে। ঠিক আছে, কারণ এখানে তোমার কি তিনটা রেখাই একসাথে পাওয়া যাচ্ছে এই ত্রিভুজের মধ্যে। আচ্ছা, তাইলে ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দরকার হয়। ঠিক আছে, তোমরা 9, 10-এ ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রসেসটা দেখছো। তাহলে এই তিনটা শীর্ষবিন্দু আমাদের দরকার হবে। এখন চলো শীর্ষবিন্দুগুলো বের করি। আগে নাম দেই, মনে করো এটা আমাদের ও, এটা এ, আর এটা মনে করো বি। এখন দেখো ও বিন্দুটা তো 0, 0, ও বিন্দু আমাদের 0, 0। এ বিন্দু কত হবে দেখো, এ বিন্দু হলো আমাদের এই যে y is equal to mx, সরি y is equal to b, এই যে রেখাটা, এবং y is equal to m1x, এই দুইটার ছেদবিন্দু। একটু ভালো মতো খেয়াল করবা যে আমাদের এই যে এ বিন্দুটা, এটা হলো এই যে আমাদের এই রেখা আর এই রেখার ছেদবিন্দু। তাহলে আমাদের এই রেখা কি, এই রেখা হলো y is equal to b, আর এই রেখাটা কি, এই রেখাটা হলো y is equal to m1x। তাহলে এই দুইটা যদি সলভ করি, তাহলে x আর y এর যে মানটা হবে সেটাই হবে এ বিন্দুর স্থানাঙ্ক, রাইট? তাইলে আসো এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দু হলো y is equal to m1x ও y is equal to b রেখার ছেদবিন্দু। তাহলে হিসাব করি চলো,
বি এর মানটা তুমি যদি এখানে বসায় দাও, ওই ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর ওখানে যদি ওয়াইয়ের জায়গায় বি বসায় দাও, তাহলে বি ইজ ইকুয়াল টু কী দাঁড়ায়, এম ওয়ান এক্স। তাহলে এখান থেকে বলো যে এক্স এর মানটা কত চলে আসে, বি বাই এম ওয়ান। তাহলে দেখো এক্স এর মান বি বাই এম ওয়ান আর ওয়াই এর মান কত, বি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, বি বাই এম ওয়ান কমা বি, রাইট। আচ্ছা, দেন আসো বি বিন্দু। বি বিন্দু, তো বি বিন্দু হলো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু বি, এই দুইটার ছেদ বিন্দু। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স ও ওয়াই ইজ ইকুয়াল টু বি রেখার ছেদবিন্দু। তাহলে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এখানে ওয়াইয়ের জায়গায় তুমি বি বসাও, তাহলে কাজ শেষ। তাহলে বি ইজ ইকুয়াল টু হবে এম এক্স, তাহলে এখান থেকে তুমি পাবা এক্স ইজ ইকুয়াল টু বি বাই এম। তাহলে এক্স এর মান বি বাই এম আর ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হলো বি, তাহলে এটা হবে তোমার বি বাই এম কমা বি, রাইট। তাহলে দেখো তুমি এ ও বি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের 3টা পয়েন্ট কিন্তু তুমি পেয়ে গেছো। এখন তোমার ক্ষেত্রফলটা বের করতে হবে। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কি হবে, আমরা সূত্র জানি যে হাফ, প্রথমে পয়েন্টটা বসাও 0 0, তারপরে ধরো তোমার বি বাই এম কমা বি। আচ্ছা, দুইটা কি সেম চলে আসছে নাকি, একটা তো হলো বি বাই এম ওয়ান, এই যে এ বিন্দুটা, এ বিন্দুর এখানে তো বি বাই এম ওয়ান হবে, বি বাই এম ওয়ান কমা বি, আর এটা হলো আমাদের এ বিন্দু। আচ্ছা, তাহলে বি বাই এম কমা বি এটা একটা, বি বাই এম কমা বি এটা একটা, তারপরে হলো বি বাই এম ওয়ান, বি বাই এম ওয়ান বি, আর আরেকটা হলো 0 0। ঠিক আছে, তাহলে আসো করে ফেলি, সিম্পল জিনিস। আচ্ছা, আমাকে দেখাই দিছে কি প্রমাণ করতে হবে সেটা আমাকে বলে দিছে, তার মানে কাজ তো খুবই সহজ। তাহলে এখানে হাফ, তাহলে গুণ করলে কত হবে দেখো, প্রথমে আমাকে এইভাবে গুণ করতে হবে, তার মানে কত আসে দেখো, 0 প্লাস বি স্কোয়ার বাই এম, বি স্কোয়ার বাই এম, প্রথমে এইভাবে গুণ করতে হবে, প্লাস 0 মাইনাস এভাবে গুণ করতে হবে, তাহলে মাইনাস 0, তারপরে কী হবে মাইনাস বি স্কোয়ার বাই এম ওয়ান, বি স্কোয়ার বাই এম ওয়ান মাইনাস 0, এভাবে। ঠিক আছে, তাহলে মানটা কত আসতেছে, বি স্কোয়ার বাই এম মাইনাস বি স্কোয়ার বাই এম ওয়ান, তাহলে হাফ ইন্টু বি স্কোয়ার বাই এম মাইনাস বি স্কোয়ার বাই এম ওয়ান, এখান থেকে যদি তুমি বি স্কোয়ার কমন নাও তাহলে বি স্কোয়ার বাই 2, তাহলে কত থাকবে 1 বাই এম মাইনাস 1 বাই 1, 1 বাই এম, আর এখানে হচ্ছে তোমার এম ওয়ান, তাহলে 1 বাই এম মাইনাস 1 বাই এম ওয়ান। তো এখানে দেখো যে এখানে কিন্তু মাইনাস সাইনটা ইউজ করে নাই, এখানে তারা ডিফারেন্স সাইনটা ইউজ করছে, এই যে ডিফারেন্স। কেন ইউজ করছে, কারণ আমি তো আসলে এম এর মানটা জানি না, আমি কি এম এর মান জানি না। সো এখানে কিন্তু তোমার এই যে 1 বাই এম এটাও বড় হইতে পারে, 1 বাই এম ওয়ান এটাও কিন্তু বড় হইতে পারে, আমি তো এম ওয়ান এম টু জানি না। সো যেটা বড় ওইটা থেকে বিয়োগ করব, এই জন্য ডিফারেন্স দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু মানটা বের করে ফেলাম, দেখো বি স্কোয়ার বাই 2 ইন্টু 1 বাই এম ডিফারেন্স 1 বাই এম ওয়ান। ঠিক আছে, তাহলে এইভাবে আশা করি তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারবা। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা 3.6-এ চলে যাব, আমাদের 3.5টা এখানেই শেষ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো এবং অঙ্কগুলো কিন্তু করবা। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ। ঠিক আছে।